বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অনেক স্বৈরশাসকের পদচিহ্ন রয়েছে, কিন্তু শেখ হাসিনার বিগত ১.৫ দশকের অভিজ্ঞতা কোনো প্রচলিত রাজনৈতিক সংজ্ঞায় ব্যাখ্যা করা সম্ভব নয়। এটি কোনো সাধারণ স্বৈরতন্ত্র ছিল না, বরং এটি ছিল একটি রাষ্ট্রকে জিম্মি করে চালানো এক দীর্ঘস্থায়ী অপরাধ প্রকল্প। লাশের স্তূপ, গুম, নির্বিচারে হত্যা, ধর্ষণ এবং রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনের যে বীভৎস মহোৎসব আমরা দেখেছি, তার কেন্দ্রে ছিল একটি মাত্র নাম, শেখ হাসিনা। অনেকেই হাসিনাকে কেবল একজন ক্ষমতালোভী রাজনীতিবিদ হিসেবে চিত্রিত করে, কিন্তু গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় হাসিনা কেবল একজন স্বৈর শাসক ছিল না, বরং সে ছিল এক নৃশংস সাইকোপ্যাথিক কিলার। হাসিনা কোনো ভুলবশত অপরাধ করেনি, বরং অপরাধী ছিল তার শাসন পদ্ধতির মূল চালিকা শক্তি। ব্যক্তি হাসিনা কেবল নিজে একজন খুনি ছিল না, এমন নয়, বরং সে একটি ক্রিমিনাল ইকোসিস্টেম গড়ে তুলেছিল, যেখানে প্রতিটি স্তরে তার মতো আরো অসংখ্য মানুষরূপী পশু অবস্থান করত। এই ভিডিওটির উদ্দেশ্য হল ব্যক্তি হাসিনাকে ডিকোড করা, তার মনস্তত্ত্বের গভীরে গিয়ে উন্মোচন করা যে কেন একজন নারী হয়েও সে হয়ে উঠেছিল ইতিহাসের অন্যতম নৃশংস শাসক। আর কেন আমরা তা করছি, এর উত্তর থাকবে ভিডিওটির শেষে। ডিকোডিং হাসিনা, টেল অফ এ সাইকোপ্যাথিক কিলার। জুলাই গণহত্যা। হাসিনার মনস্তত্ত্ব বোঝার জন্য আমরা শুরুটা করব জুলাই আগস্টের রক্তাক্ত অধ্যায় থেকে, যখন ঢাকা ও সারা বাংলাদেশের রাজপথ লাশের মিছিলে পরিণত হয়েছিল। সারা বিশ্ব অবাক হয়ে দেখেছিল একজন শাসক কিভাবে নিজের দেশের নিরস্ত্র শিক্ষার্থীদের উপর লিথাল ওয়েপন ব্যবহারের নির্দেশ দিতে পারে। হাসিনা তার রাষ্ট্র পরিচালনা নীতিতে তথাকথিত মুক্তিযুদ্ধের চেতনাকে একটি ঢাল হিসেবে ব্যবহার করত। স্বাধীনতা বিরোধীদের আবার ক্ষমতায় পুনর্বাসিত করা। এটি কোনো আবেগ ছিল না, বরং এটি ছিল দুর্নীতির এক বিশাল উৎস। এই চেতনার নামে ভুয়া মুক্তিযোদ্ধার এক বিশাল শ্রেণী তৈরি করা হয়েছিল, যারা রাষ্ট্রকে বছরের পর বছর শোষণ করেছে। শুধু তাই নয়, এই পোষা শ্রেণীকে সুবিধা দিয়ে রাষ্ট্রযন্ত্রের আইন এবং প্রশাসনিক বিভিন্ন কাঠামো হাসিনার অনুগত করে রাখা হয়েছিল। সাধারণ মেধাবী শিক্ষার্থীরা যখন এই অন্যায্য কোটা প্রথার বিরুদ্ধে রাজপথে নামল, তখন হাসিনার প্রকৃত সাইকোপ্যাথিক রূপটি বেরিয়ে আসলো। শিক্ষার্থীদের সির্ফ রাজাকার পরে ট্যাগ দিয়ে দিল। যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? শুরু হলো বাংলাদেশের ইতিহাসে অন্যতম এক রক্তাক্ত অধ্যায়। একজন সাইকোপ্যাথের প্রথম কাজ হলো তার শত্রুকে অমানুষ হিসেবে উপস্থাপন করা বা ডিহিউম্যানাইজ করা। হাসিনা যখন শিক্ষার্থীদের রাজাকার বলল, তখন সে মূলত তার পুলিশ, র্যাব এবং ছাত্রলীগকে এই সংকেত দিল যে এদের হত্যা করতে কোনো বাধা নেই। এরপর যা ঘটল তা ছিল এক নৃশংস হত্যাযজ্ঞ। হাজারেরও অধিক হত্যাযজ্ঞ। হাসিনার মনে কোনো অনুশোচনা ছিল না। হাসপাতালে আহতদের দেখতে গিয়ে তার সে মায়াকান্না ছিল স্রেফ এক নাটক। হাসপাতাল থেকে বেরিয়ে এসে নির্দেশ দিত কাউকে যেন রিলিজ দেওয়া না হয়, অর্থাৎ পঙ্গুত্ব নয়, তার লক্ষ্য ছিল চূড়ান্ত মৃত্যু। কেন হাসিনা একজন ব্যতিক্রমী অপরাধী? মনস্তত্ত্ববিদরা সাইকোপ্যাথের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য চিহ্নিত করেছেন, যা শেখ হাসিনার চরিত্রের সাথে হুবহু মিলে যায়। এর মধ্যে আমরা উল্লেখযোগ্য 3টি আলোচনা করে দেখাচ্ছি। সহানুভূতি শূন্যতা। একজন সাধারণ অপরাধী অপরাধ করার পর অন্তত একবার হলেও অস্বস্তিতে ভোগে, কিন্তু হাসিনা হাজার হাজার খুনের সরাসরি নির্দেশদাতা হয়েও বর্তমানে ভারতে বসে নির্লজ্জের মতো বলছে, আমি অন্যায়টা কি করেছি, অথবা হাসতে হাসতে বলছে হাজার লাশের সংখ্যা হাসিনার মনে কোনো অনুশোচনা তৈরি করা তো অনেক দূরের কথা, বরং তাকে আরো হিংস্র করে তুলেছে। প্যাথোলজিক্যাল লায়ার। সাইকোপ্যাথরা অবলীলায় মিথ্যে বলে এবং তারা নিজেরাই সেই মিথ্যাকে বিশ্বাস করতে শুরু করে। জুলাই অভ্যুত্থানে যখন হেলিকপ্টার থেকে নির্বিচারে গুলি করার ভিডিও বিশ্বজুড়ে ভাইরাল হলো, হাসিনা তখন মিডিয়ার সামনে এসে বলল,
আগুন দাও দাও করে জ্বলছে, তখন আমি হেলিকপ্টারে করে পানি দিলাম। চোখের সামনে ধ্রুব সত্য থাকার পরেও এইরকম জঘন্য মিথ্যাচার কেবল একজন বিকৃত মস্তিষ্কের মানুষের পক্ষেই সম্ভব। 2013 সালের শাপলা চত্বরের গণহত্যাকে রং মেখে শুয়ে থাকা বলে উপহাস করা ছিল তার মিথ্যা মানসিকতার নিষ্ঠুরতম বহিঃপ্রকাশের অন্যতম দলিল। লাল রং লাগিয়ে পড়ে আছে, যখন পুলিশ যে ডাক দিচ্ছে উঠে দৌড় মারছে। হাসিনার মিথ্যা কেবল মিথ্যা ছিল এমন নয়, বরং তার মিথ্যার উপর ভিত্তি করে সরকার, আইন, প্রশাসন পরিচালিত হতো। মিডিয়া হাসিনার মিথ্যাকে অনুসরণ করত, চ্যালেঞ্জ নয়। হাসিনার মিথ্যার পক্ষেই রায় হতো, বিচার হতো, ফাঁসি হতো, গুম এবং খুন হতো। তাই হাসিনার এই মিথ্যা কোনো সাধারণ মিথ্যা নয়, বরং তার এই মিথ্যা ছিল একটি ডেডলি ইকোসিস্টেম। প্রতিশোধ পরায়ণতা। 1975 সালের 15 আগস্টের ঘটনা হাসিনাকে শোকাতুর করার চেয়ে বরং বেশি আক্রোশী করে তুলেছিল। এই বিকৃতি থেকেই তার অন্য জঘন্য মানসিকতাগুলো একে একে প্রকাশ পেয়েছিল। সে তার পরিবারের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য পুরো দেশকে একটি বধ্যভূমিতে পরিণত করতে দ্বিধা করেনি। তার কাছে ক্ষমতা ছিল প্রতিশোধ নেওয়ার একটি অস্ত্র। তার প্রতিশোধ স্পৃহা কেমন পর্যায়ে চলে গিয়েছিল তা বোঝার জন্য আরেকটি উদাহরণ দেখা যাক। জিল্লুর রহমানের স্ত্রী আইবি রহমান হাসিনাকে জনৈক মহিলার নাম উল্লেখ করে বলেন, তার নামে তো অনেক স্ক্যান্ডাল আছে। হাসিনা এর প্রত্যুত্তরে বলে, কি বেশ্যা? এই তো কুত্তার জাতকে তো বেশ্যা দিয়ে নেতৃত্ব দেওয়াবো। বাংলাদেশের জনগণকে সে কুত্তার জাত অপেক্ষা বেশি কিছু মনে করেনি। ব্যক্তি হাসিনার পাশবিক দিক নিয়ে কথা বলার জন্য হয়তো পূর্ণ আরেকটি ভিডিও কম হয়ে যাবে। লাশের উপর উল্লাস ও খুনি মনস্তত্ত্ব। লাশ হাসিনার খুব পছন্দ ছিল। এই খুনির রাজনৈতিক জীবনের সবচেয়ে ভয়ঙ্কর এবং বিকৃত দিকটি হল লাশের সংবাদ তাকে আনন্দ দিত। এটি কোনো ধারণা নয়, বরং তার দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহচর মতিউর রহমান রিন্টুর আমার ফাঁসি চাই গ্রন্থে স্পষ্টভাবে লিপিবদ্ধ আছে। যখনই কোনো বিরোধী দলের নেতা বা কর্মীকে হত্যার খবর হাসিনাকে দেওয়া হতো, তিনি পুলকিত হতেন। আমার ফাঁসি চাই বই থেকে পাওয়া যায়। হাসিনা ছাত্র আন্দোলনে রাজনৈতিক কারণে নিজ দলীয় 2 ছাত্রনেতাকে হত্যা করায়। এই সংবাদটি যখন তার কাছে উপস্থাপন করা হয়, তখন হাসিনা পুলকিত ও আনন্দিত হয়ে বলে ওঠে, সাবাস। পৃষ্ঠা 52। লেখক বলেন, বঙ্গবন্ধু কন্যাকে লালবাগের বিএনপি কমিশনের প্রার্থী আজিজ কর্তৃক 7 জনকে খুন করার সংবাদ দিলে বঙ্গবন্ধু কন্যা খুশিতে জিন্দেগি জিন্দেগি গান গাইতে থাকেন আর নাচতে থাকেন। হাসিনার রক্ত পিপাসা এমন ছিল যে লাশের খবর কানে না এলে সে খাবার খেত না। পৃষ্ঠা 121। ক্ষমতার মোহে সে এমনই বিকারগ্রস্ত ছিল যে সে স্পষ্টত নির্দেশ দিয়েছিল, আমি আজ 10টা পুলিশের লাশ চাই, 5টা মিলিটারির লাশ চাই। পৃষ্ঠা 85-86। এই পাশবিক উল্লাস প্রমাণ করে যে হাসিনা কেবল একজন খুনি ছিল না, বরং সে ছিল একজন স্যাডিস্ট, যে মানুষের মৃত্যু এবং রক্তে আনন্দ বোধ করত। শত্রু বা প্রতিদ্বন্দ্বীর মৃত্যু তার কাছে কোনো ট্র্যাজেডি ছিল না, কোনো রাজনৈতিক কর্মপন্থা ছিল না, বরং তা ছিল নিরেট বিকৃত স্যাডিস্টের বিকৃত উল্লাসের খোরাক। রাজনৈতিক জিজ্ঞাসা হাসিনার এই বিকৃত মানসিকতা পূরণের জন্য প্রভাবকের মতো কাজ করেছিল। অপরাধের ইকোসিস্টেম, দানব তৈরির প্রকৌশল। হাসিনা জানত সে একা এই বিশাল জনপদে নিজের রাজত্ব টিকিয়ে রাখতে পারবে না। তাই সে অত্যন্ত সুপরিকল্পিতভাবে একটি খুনে ইকোসিস্টেম গড়ে তুলেছিল। সে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ পদে এমন সব ব্যক্তিদের বসিয়েছিল যারা ছিল তার নিজস্ব প্রতিচ্ছবি। তার সবচেয়ে ভয়ঙ্কর দিক ছিল টার্গেট কিলিং। হত্যাকে সে রুটিনে পরিণত করেছিল, যেন এটা একটি প্রশাসনিক কাজ। মেরে ফেলা তার কাছে হয়ে উঠেছিল রাজনৈতিক কৌশল, ক্ষমতায় টিকে থাকার অপরিহার্য উপাদান। এমনকি হাসিনা আর্মি চিফকে পুলিশের হত্যাযজ্ঞ ইঙ্গিত করে বলে, তারা তো ভালো করছে, তোরা পারিস না কেন? মেজর জেনারেল তারেক সিদ্দিকী, আইজিপি বেনজির আহমেদ, ডিবি হারুন এবং জিয়াউল আহসানের মতো চরিত্রগুলো ছিল এই ইকোসিস্টেমের গুরুত্বপূর্ণ স্তম্ভ। তারেক সিদ্দিকী ছিল আয়নাঘরের মাস্টার মাইন্ড। খুনি জিয়াউল আহসান হাসিনাকে সন্তুষ্ট করতে হাজার হাজার নিরীহ মানুষকে গুম ও হত্যা করেছে। সামরিক বাহিনীকে যাবতীয় নির্দেশনা প্রদান, গুম পরিকল্পনা এবং এরপর সেখান থেকে কাকে খুন করতে হবে সেগুলোর যাবতীয় নির্দেশনা প্রদান করত হাসিনার আত্মীয় তারেক সিদ্দিকী। আর হাসিনা সরকারের খুনের সিস্টেম গড়ে তুলে তারা দেশ বিদেশে গড়ে তুলত বিশাল অবৈধ সম্পদের পাহাড়।
ঠিক একই উদ্দেশ্যে ব্যবহার করা হতো হাসিনা অনুগত আইজিপি বেনজির আহমেদ এবং ডিবি প্রধান হারুনকে। শুধু উত্তরাতেই এই হারুন হাসিনার ক্ষমতাকে কাজে লাগিয়ে 40টি প্লট জমি নিজের নামে দখল করে নেয়। হাসিনার এই জঘন্য ইকোসিস্টেম বোঝার জন্য একটি অন্যতম উদাহরণ হলো আলেপ। যে ব্যক্তি একজন মুসলিম নারীর রোজা ভাঙিয়ে তাকে দফায় দফায় ধর্ষণ করার মতো জঘন্য অপরাধ করেছিল, সেই ব্যক্তিকে হাসিনা বাংলাদেশ পুলিশ পদক দিয়ে সম্মানিত করেছিল। এই ইকোসিস্টেমটি ছিল এমনই যে যত বড় দানব হতে পারবে, হাসিনার দরবারে তার কদর বেশি ছিল। দেশের জনগণের সম্পদ লোপাট। হাসিনার 16 বছরের শাসনকালকে যারা উন্নয়ন হিসেবে প্রচার করে, তাদের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের শ্বেতপত্র এক বড় ধাক্কা। দেখা গেছে প্রতি বছর গড়ে $16 বিলিয়ন হিসেবে গত 15 বছরে মোট 240 বিলিয়ন মার্কিন ডলার দেশ থেকে পাচার করা হয়েছে। এটি কেবল পাচার নয়, এটি ছিল একটি জাতির ভবিষ্যৎকে গলা টিপে হত্যা করা। বিদ্যুৎ ও জ্বালানি খাতকে বানানো হয়েছিল লুণ্ঠনের প্রধান ক্ষেত্র। গত 15 বছরে এই এক খাতেই 1,25,000 কোটি টাকা লুটপাট হয়েছে। বড় বড় প্রকল্পগুলোতে খরচ বাড়িয়ে দেখানো হতো অবাস্তব হারে। কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান জানান, তারা 29টি প্রকল্পের মধ্যে 7টি বড় প্রকল্প পরীক্ষা করে দেখেছেন। প্রতিটিতে 10,000 কোটি টাকা বেশি ব্যয় হয়েছে। 29টি বড় প্রকল্পে মোট ব্যয় হয়েছিল $87 বিলিয়ন বা 7,80,000 কোটি টাকা। পরীক্ষা করা 7টি প্রকল্পের আনুমানিক প্রাথমিক ব্যয় ছিল 1,14,000 কোটি টাকা। অতিরিক্ত উপাদান যোগ করে, জমির দাম বেশি দেখিয়ে এবং ক্রয়ের ক্ষেত্রে হেরফের করে প্রকল্পের ব্যয় সংশোধিত করে 1,95,000 কোটি টাকা করা হয়। তিনি বলেন, ব্যয়ের সুবিধা বিশ্লেষণ না করেই প্রকল্পের ব্যয় প্রায় 70% বাড়ানো হয়েছে। ফিরাউন, হিটলার, হাসিনা, ইতিহাসের 3 সাইকোর সম্মেলন। ইতিহাস যখনই কোনো স্বৈরাচারকে বিচার করে, তখন ফিরাউন, হিটলার এবং মুসোলিনির নাম অবধারিতভাবে সামনে আসে। শেখ হাসিনা একাই ছিল এই 3 দানবীয় চরিত্রের এক আধুনিক সংস্করণ। ফিরাউন নিজেকে রব হিসাবে ঘোষণা করেছিল এবং তার প্রজাদের দাসে পরিণত করেছিল। হাসিনাও একইভাবে মনে করত যে বাংলাদেশের মানুষ যা খাচ্ছে, যা পড়ছে, তা সবই তার দয়া। জুলাই আন্দোলন যখন চলছে, এমন সময়ে তার জঘন্য উক্তি আমরা আজও ভুলিনি। বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে থাকবো। হিটলার যেমন জার্মানিতে উগ্র জাতীয়তাবাদ এবং জাতিগত ঘৃণার মাধ্যমে নৃশংস হত্যাযজ্ঞ ঘটিয়েছিল, হাসিনাও একইভাবে রাজাকার ও মুক্তিযোদ্ধা বিভাজন তৈরি করে দেশে গৃহযুদ্ধ সদৃশ পরিস্থিতি তৈরি করে রেখেছিল। প্রতিনিয়ত তার খুনে ইকোসিস্টেম বিভিন্ন ট্যাগের আড়ালে গুম, খুন, নির্যাতন জারি রাখত। মুসলিনের মতো রাষ্ট্রকে হাসিনা নিজের ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করেছিল। এই 3 স্বৈরাচারের নৃশংসতা, মিথ্যাচার এবং লুণ্ঠনের বৈশিষ্ট্যগুলো একত্র করলে আমরা আমাদের খুনি হাসিনার একটি চিত্র পাই। A modern hybrid of ফিরাউন, মুসোলিনি, হিটলার। রুট কজ: গণতন্ত্রের মুখোশ ও কাঠামোগত ব্যর্থতা। আমরা হাসিনাকে ঘৃণা করি সত্য, কিন্তু আমাদের একটি কঠিন সত্যের মুখোমুখি হতে হবে। হাসিনা কিভাবে তৈরি হলো? কোন ব্যবস্থা তাকে 16 বছর টিকে থাকার রসদ জুগিয়েছিল? এই প্রশ্নের মোকাবেলা ব্যতীত আমাদের অস্তিত্ব কখনোই নিরাপদ হবে না। হাসিনা তার সমস্ত অপকর্মের বৈধতা গ্রহণ করত গণতন্ত্র নামের একটি মন্ত্রের আড়ালে। সে নির্বাচনের নামে প্রহসন করেছে, সংবিধানকে নিজের জুলুমের বৈধতা বানিয়েছে এবং রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। মজার ব্যাপার হলো, সে যখন সারা বিশ্বের সামনে নিজের কর্মকাণ্ডের সাফাই দিত, তখন এই গণতন্ত্রেরই দোহাই দিত। আজ আমাদের ভাবতে হবে, এই তথাকথিত গণতন্ত্র কি আমাদের প্রতিশোধ এবং রক্ত ছাড়া আর কিছু দিতে পেরেছে? মুক্তিযুদ্ধের পর থেকে এই কাঠামোর অধীনে যত মানুষ নিহত হয়েছে, যত গুম হয়েছে এবং যত লক্ষ কোটি টাকা লুট হয়েছে, তা কি অন্য কোনো ব্যবস্থায় সম্ভব হতো? এটি এখন প্রমাণিত যে মানুষের তৈরি যে কোনো বিধানই ত্রুটিপূর্ণ। গণতন্ত্রের নামে আমরা এখনো এমন একটি সিস্টেম বজায় রেখেছি যা মূলত একজন হাসিনাকে সরাতে গিয়ে আরেকজন হাসিনাকে স্বাগত জানানোর পথ প্রশস্ত করে রাখে। এর প্রমাণ কি আমরা যথেষ্ট দেখেনি? পাথর দিয়ে হত্যা করা, জিহ্বা কেটে কুকুরকে খাওয়ানোর হুমকি দেওয়া, প্রকাশ্যে হত্যা করা, নারীদের ছায়া টেনে খুলে ফেলা, এমন জঘন্য সব অপরাধ আমরা গণতন্ত্রের নামেই দেখি। নিজেকে প্রশ্ন করুন, এই সমস্ত অপরাধ
হত্যাযজ্ঞের পেছনে গণতন্ত্র ছাড়া আর কোন মন্ত্র আছে? আপনাদের জানা থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আপনি কি সতর্ক? শেখ হাসিনার পতন কেবল একজন স্বৈরশাসকের বিদায় নয়, বরং একটি দানবীয় মানসিকতার পরাজয়। তবে এই পরাজয়ই চূড়ান্ত নয়। হাসিনাকে আজ আমরা ডিকোড করলাম যেন আমরা ভবিষ্যৎ সম্পর্কে সতর্ক হতে পারি। মনে রাখতে হবে, হাসিনা একটি সিস্টেমের ফসল মাত্র। হাসিনা পালিয়ে গেলেও সেই সিস্টেমটি আজও বিদ্যমান। গণতন্ত্রের মন্ত্রধোয়া পানি পেয়ে আজ হয়তো অন্য কেউ নিজেকে পরবর্তী ফ্রাঙ্কেনস্টাইন হিসেবে প্রস্তুত করছে। আমরা যদি কেবল ব্যক্তির পরিবর্তন করি কিন্তু ব্যবস্থার পরিবর্তন না করি, তবে ইতিহাসের এই বিভৎস অধ্যায় বারবার ফিরে আসবে, আসতেই হবে। এটি আমরা কেবল দাবি করছি এমন নয়, বরং আপনারা প্রত্যেকেই এর সাক্ষী। আমরা আপনাদের সতর্ক করেছি, আমরা তথ্য দিয়েছি, যুক্তি দিয়েছি এবং ইতিহাসের আলোচনা আপনার সামনে উপস্থাপন করেছি। হাসিনা চলে গেছে, কিন্তু তার রেখে যাওয়া সেই অপরাধী ইকোসিস্টেমের জীবাণুরা এখনো আমাদের চারপাশে ঘোরাফেরা করছে। আপনি কি তাদের চিনে নিতে পেরেছেন? আপনি কি সতর্ক হয়েছেন, নাকি আপনি আবার কোনো নতুন মরীচিকার পিছু নিতে প্রস্তুত হচ্ছেন? লিখে রাখুন, মানুষের তৈরি কোনো সিস্টেম আপনাকে মুক্তি দিতে পারে না। মুক্তি আসবে কেবল তখনই যখন সমাজ ও রাষ্ট্র পরিচালিত হবে ওহীভিত্তিক বিধান এবং সত্যের উপর ভিত্তি করে, যে বিধান সমস্ত সৃষ্টি জগতের মালিক আল্লাহ আমাদের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন, সেই বিধানের বাস্তবায়নের মাধ্যমে। আসুন আমাদের বলে যান, আল্লাহ ব্যতীত আর এমন দ্বিতীয় কেউ আছে কি যে আমাদের জন্য আল্লাহ অপেক্ষা অধিক কল্যাণকামী? বলুন না। আর যদি উত্তর না বলতে পারেন, তাহলে প্রশ্ন করুন, কে কার সাথে প্রতারণা করছে? আল্লাহ বিধান দিয়েছেন, আমরা যদি তা পরিত্যাগ করে মানুষের বিধানের জন্য লালায়িত হই, দেখুন আল্লাহ এ ব্যাপারে কি বলেছেন। তারা কি তবে জাহিলিয়াতের বিধান চায়? আর নিশ্চিত বিশ্বাসী কমের জন্য বিধান প্রদানে আল্লাহর চেয়ে কে অধিক উত্তম? আল মাইদা আয়াত 50। আমরা সতর্ক করেছি নিশ্চিত, তবে আপনি সতর্ক হয়েছেন কিনা এর নিশ্চয়তা আমাদের কাছে নেই।